আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে আমাদের কেনিশিয়ান ম্যাক্রো ইকোনমিক্সের লেকচার 2। এই লেকচারে আমরা মূলত দুটো টপিক দেখব। এক হচ্ছে কেইনসের পরিচয় এবং আরেক হচ্ছে গ্রেট ডিপ্রেশন নিয়ে। গ্রেট ডিপ্রেশন নিয়ে আমরা হালকা কিছু বিস্তারিত দেখব। তো প্রথমেই কেইনসের পরিচয় সম্পর্কে জানা যাক। কেইনসকে মডার্ন ম্যাক্রো ইকোনমিক্সের জনক বলা হয়ে থাকে। তো কেইনস আসলে কে ছিলেন? কেইনস ছিলেন one of the most influential economists of the 20th century. He was a British economist whose ideas changed modern economics and government economic policy. তো কেইনস আসলে বলেছিলেনটা কি সেটা আমরা দেখব। কেইনস is best known for developing Keynesian economics. Keynesian economics ডেভেলপ করার জন্য উনি খুব পরিচিত, which argues that এখানে এই যে আমরা মূল কথাটা দেখতে পারবো কেইনেশিয়ান ইকোনমিক্স মূল কথা কি ছিল, which argues that government intervention is sometimes necessary to stabilize the economy, especially during times of recession and unemployment. তো এখানে আমরা ক্লাসিক্যালের সাথে একটা সাংঘর্ষিক কথা দেখতে পাচ্ছি। ক্লাসিক্যাল আমাদেরকে যে কথাটা বলেছিল, ক্লাসিক্যাল ইকোনমিস্টরা যে কথা বলেছিলেন যে কোনো একটা ইকোনমি সেটা হচ্ছে ইনফ্লেশনে থাক বা রিসেশনে থাক, তাকে স্টেবিলাইজ করার ক্ষেত্রে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশনের বা গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। প্রকৃতিগতভাবে অটোমেটিক্যালি একটা ইকোনমি সে হচ্ছে একা একাই স্টেবিলাইজ হবে। বাট কেইনস প্রথমবারের মতো বললেন যে একটা ইকোনমি কখনোই একা একা এভাবে স্টেবিলাইজ হতে পারবে না, ইকুইলিব্রিয়ামে ফেরত আসতে পারবে না যদি না সরকার এখানে হস্তক্ষেপ করে কিংবা থার্ড পার্টি এখানে হস্তক্ষেপ করে। কোনো একটা পলিসি দিয়ে যদি এখানে হস্তক্ষেপ করা না হয় তাহলে কখনোই একা একা ফেরত আসা পসিবল না। তো কেইনস এবং ক্লাসিক্যালের মধ্যে মেইন ডিফারেন্স কিন্তু এখানেই আমরা প্রথমেই দেখতে পেয়ে গেলাম যে আমাদের আগের চ্যাপ্টার 9 আর্নল্ডের বইয়ের ক্লাসিক্যাল ইকোনমিক্সের তার যে মেইন কথা ছিল, কোর থিওরি ছিল, সেই কোর কথার সাথে কিন্তু আসলে কেইনসের মূল কথাটা মিলেনি। ঠিক আছে, তো এখানে কেইনসের কি আইডিয়াটা কি বলা আছে যে গভর্নমেন্ট ইন্টারভেনশন ক্যান স্টেবিলাইজ ইকোনমিজ during downturns, a revolutionary concept that challenged classical economic thinking, right? Then কেইনসের জন মেইনার্ড কেইনস কেন পরিচিত এবং তিনি একজন ব্রিটিশ ইকোনমিস্ট ছিলেন সেটাও আমরা জানলাম। এখন দেখব যে কেইনসের কন্ট্রিবিউশন কোথায় কোথায় ছিল। যদিও আমরা মেইন কন্ট্রিবিউশনটা দেখে ফেলেছি যে তার মেইন কন্ট্রিবিউশনই ছিল হচ্ছে কেইনেশিয়ান ইকোনমিক্সটাকে বিল্ড করা, রাইট? তো আর কি কি কন্ট্রিবিউশন আছে? এক নম্বরে বলা আছে কি হি এক্সপ্লেইনড হাউ এগ্রিগেট ডিমান্ড বলতে আমরা কি বুঝি? টোটাল স্পেন্ডিং ইন অ্যান ইকোনমি, তাই না? So he explained how aggregate demand affects employment and production. তিনি এক্সপ্লেইন করেছেন যে এগ্রিগেট ডিমান্ড কিভাবে এমপ্লয়মেন্ট এবং প্রোডাকশনের উপর প্রভাব বিস্তার করে। 2 নম্বরে he argued that during economic downturns governments should increase spending and lower taxes to create jobs and boost demand. এটা হচ্ছে আমাদের কেইনেশিয়ান ইকোনমিক্সে উনি যেই কোর থিওরি দিয়েছেন, মানে মেইন কথা বলে মেইন থিমটা কেইনেশিয়ান ইকোনমিক্সে সেটাই আর কি, যে যখন ইকোনমিক মন্দা চলছে তখন সরকারের উচিত কি করা? স্পেন্ডিংটাকে বাড়িয়ে দেওয়া, গভর্নমেন্টের স্পেন্ডিংটা বাড়িয়ে দেওয়া এবং ট্যাক্সটাকে কমিয়ে দেওয়া, যার কারণে নতুন নতুন জব তৈরি হবে, এমপ্লয়মেন্টের সৃষ্টি হবে এবং ডিমান্ড বুস্ট করবে। দেন আবার হচ্ছে ইকোনমি মন্দা থেকে ধীরে ধীরে স্টেবিলাইজ হতে শুরু করবে। হ্যাঁ, মানে সরকার হস্তক্ষেপের কথা বলা হচ্ছে। 3 নম্বরে উনি কি লেখা আছে এখানে? হি চ্যালেঞ্জড দ্য ক্লাসিক্যাল ইকোনমিক আইডিয়া দ্যাট মার্কেটস অলওয়েজ কারেক্ট দেমসেলভস অটোমেটিক্যালি। ওকে, আমরা প্রথমে দেখেছি। তো তার ফেমাস ওয়ার্কটা কি? তার ফেমাস ওয়ার্কগুলোর মধ্যে একটা হচ্ছে যে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, যেখানে উনি ওনার কেইনেশিয়ান ইকোনমিক্সের যে মেইন কথা যে সরকার হস্তক্ষেপ প্রয়োজন সে কথাটা উনি উল্লেখ করেছেন। এই বইটা পাবলিশ হয় কবে? 1936-এ, which became the foundation of modern macroeconomics. Okay, so why is Keynes important? His theories greatly influenced economic policies during the Great Depression
and later inspired many governments to use public spending to fight economic crisis. ওকে, তো কেইনস একটা থিওরি দিয়েছেন বেশ ভালো, কিন্তু এই থিওরিটা কখন খুব জনপ্রিয়তা পায়? যখন এটা প্র্যাকটিক্যালি ইউজ করে এটা সফলতা দেখতে পারে মানুষ, তখনই তো এটা জনপ্রিয়তা পায়, তাই না? তো যখন গ্রেট ডিপ্রেশন দেখা যায় ইউএসএতে 1929-এ, তো ওই গ্রেট ডিপ্রেশনের সিচুয়েশনটার সময় কেইনসের এই থিওরি কাজে লাগিয়ে ইউএসএর গভর্নমেন্ট এই তাদের যে ডিপ্রেশন ছিল, ডিপ্রেশনটাকে তারা কাটিয়ে উঠতে সক্ষম হয়, এবং তখন থেকেই কেইনসের ক্লাসিক্যালকে বাদ দিয়ে, ক্লাসিক্যাল আসলে অনেক পিছনে পড়ে যায় এবং কেইনসের থিওরিটা অনেক আগিয়ে যায়, ঠিক আছে? Shaped government responses to the Great Depression, established the foundation for modern fiscal policy, okay, influenced economic thinking for generations to come, okay. তো নিচে একটা লাইন, স্পেশাল একটা লাইন লেখা আছে, লাইনটা কি? The ideas of economists and political philosophers, both when they are right and when they are wrong, are more powerful than is commonly understood. লাইনটা থেকে আমরা কি বুঝতে পারি? এখানে বলা হচ্ছে যে ইকোনমিস্ট এবং পলিটিক্যাল ফিলোসফার্স মানে অর্থনীতিবিদ এবং রাজনৈতিক দার্শনিক যারা আছেন তাদের যে চিন্তাভাবনা, হ্যাঁ, সেই চিন্তাভাবনাটা এখন সঠিক হোক বা সঠিক না হোক, সেটার কিন্তু গুরুত্ব অনেক, সেটা কিন্তু খুব পাওয়ারফুল ওই চিন্তাভাবনাটা। কারণ তারা যেই চিন্তাভাবনা করে যেই ডিসিশনটা দেবেন বা এক্সপেকটেশনটা দেবেন, একটা দেশের পলিসি কিন্তু সেটার উপর নির্ভর করে। একটা দেশের পলিসি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে পলিসি নেওয়া হয় এবং সেটা ইমপ্লিমেন্ট করা হয়, রাইট? সো যদি ইকোনমিস্ট এবং পলিটিক্যাল ফিলোসফাররা সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সঠিক পলিসি ইমপ্লিমেন্ট হবে, যার কারণে কান্ট্রির ইকোনমি হচ্ছে ইমপ্রুভ হবে, গ্রো করবে। আর যদি ভুল ডিসিশন নিয়ে থাকে, ভুল এক্সপেকটেশন করে থাকে, তাহলে কিন্তু ইকোনমিক হচ্ছে ডাউনটার্ন চলে আসবে। এই জন্য বলা হচ্ছে তাদের চিন্তাভাবনা আসলে খুবই পাওয়ারফুল। এখন সেই চিন্তাভাবনাটা সঠিক হোক বা সঠিক না হোক। তা আমাদের সেকেন্ড টপিক হচ্ছে দ্য গ্রেট ডিপ্রেশন, দ্য ওয়ার্স্ট ইকোনমিক ক্রাইসিস ইন মডার্ন হিস্ট্রি, যেটা 1929-এ ইউএসএতে শুরু হয়। দ্য গ্রেট ডিপ্রেশন কি বলা হচ্ছে যে এটা শুরু হয় 1929-এ। কেন? আফটার দ্য কোল্যাপস অফ দ্য স্টক মার্কেট ইন দি ইউনাইটেড স্টেটস অ্যান্ড spread across the world, lasting throughout most of the 1930s. ওকে, তো খুব বেশি বছর যে ছিল তা না। তো স্টক মার্কেট কোল্যাপসের কারণে ইউএসএতে এই ডিপ্রেশনটা শুরু হয়, এবং এটা যে শুধু ইউএসএর মধ্যেই ছিল তা না, এই ডিপ্রেশনটা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এবং আমরা নিচে যদি দেখি, মানে সংক্ষেপে আর কি দেওয়া আছে পুরো ঘটনা কি হয়েছিল, যে 1929-এ স্টক মার্কেট ক্র্যাশ করে এবং 1930 থেকে 1933-তে ব্যাংক ফেলিয়ার্স এবং আনএমপ্লয়মেন্ট হয়, ব্যাংকগুলো ফেল করে, আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং আরও অন্যান্য বিভিন্ন ঘটনা ঘটে, যার কারণে ইকোনমিক ডাউনটার্ন খুব তীব্র পর্যায়ে চলে যায়, যার কারণে এটাকে ডিপ্রেশন বলা হচ্ছে। এবং 1933 থেকে 1939-এর মধ্যে আবার কি হয়, তখন হচ্ছে এই যে কেইনেশিয়ানের কথা অনুযায়ী, কেইনেশিয়ানের থিওরি অনুযায়ী যে ইমপ্লিমেন্টটা হয়, সরকার হস্তক্ষেপ করে নিউ ডিলানে, এবং সে আস্তে আস্তে ডিপ্রেশন থেকে ইউএসএ রিকভারি করে। তা আমরা মেইন কিছু কারণ দেখে নিই যে গ্রেট ডিপ্রেশনের মেইন কিছু কারণ কি কি ছিল। এক হচ্ছে স্টক মার্কেট যখন ক্র্যাশ করে, হ্যাঁ, ওয়াল স্ট্রিট ক্র্যাশ যখন করে, তখন ইনভেস্টরদের মধ্যে অনেক প্যানিক দেখা দেয়, আস্তে আস্তে ব্যাংকগুলো ফেল করে, মানুষজন হচ্ছে তাদের সেভিংগুলো হারিয়ে ফেলে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায়, ওভার প্রোডাকশন হয়, মানে মানুষ যতটা না বাই করতে পারতো তার থেকে অনেক বেশি প্রোডাকশন হচ্ছে। দেন আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, বিজনেস ক্লোজড অ্যান্ড মিলিয়ন্স অফ ওয়ার্কার্স লস্ট দেয়ার জবস, বিভিন্ন যে বিজনেস ছিল ছোট বড় সেগুলো হচ্ছে বন্ধ হয়ে যায় এবং ওয়ার্কাররা হচ্ছে তাদের জবগুলো হারিয়ে ফেলে। গ্লোবাল ট্রেড কোল্যাপস, কান্ট্রিজ রেইজড ট্যারিফস রিডিউসিং ইন্টারন্যাশনাল ট্রেড, এবং কান্ট্রিগুলো যখন ট্যারিফ বাড়িয়ে দেয় তখন কি হয়, তখন হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বাধাগ্রস্ত হয়। সো এই সব ফ্যাক্টরগুলো যে সিচুয়েশনটা তৈরি করে সেটা হচ্ছে ভিসিয়াস সাইকেল। এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন হোয়ার ওয়ান প্রবলেম কজেস অ্যানাদার প্রবলেম, মানে একটা প্রবলেমের কারণে দেখা যাচ্ছে আরেকটা প্রবলেম তৈরি হচ্ছে এবং দ্য সেকেন্ড প্রবলেম মেক্স দ্য ফার্স্ট ওয়ান ওয়ার্স।
ক্রিয়েটিং আর রিপিটিং নেগেটিভ লুপ, মানে এটা একটা লুপের মতো, যে ফার্স্ট প্রবলেমটার কারণে সেকেন্ড প্রবলেম তৈরি হচ্ছে এবং সেকেন্ডটার কারণে প্রথম প্রবলেমটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে সিচুয়েশন। এইরকম একটা সাইকেল সিচুয়েশন তখন তৈরি হয় ওই সময়টাতে ইউএসএতে। দেন কি হয় তখন, যখন এরকম একটা সিচুয়েশন হচ্ছে ইউএসএতে, তখন অনেক আনএমপ্লয়মেন্টে দেখা দেয়, ম্যাস এমপ্লয়মেন্ট, প্রায় 25% মিলিয়নের মতো পিপলের কোনো ইনকাম ছিল না। দেন poverty, homelessness দেখা যায়, many families lost their homes and lived in temporary shelters. ফুড শর্টেজ দেখা যায়, বিজনেস ক্লোজার্স, বিভিন্ন বিজনেস শাটডাউন হয়ে যায়, ফলিং প্রাইজেস অ্যান্ড ওয়েজেস। হ্যাঁ, প্রাইজেস ড্রপ করে, বাট পিপল স্টিল কুড নট অ্যাফোর্ড বেসিক গুডস বিকজ ইনকামস ফল শার্পলি। এখন প্রাইসের দাম কমে ঠিক আছে, বাট মানুষের ইনকাম এত পরিমাণে কমেছে যে প্রাইসের দাম আগে থেকে কমলেও তারা অ্যাফোর্ড করতে পারেনি। দেন কি ঘটে, এখন যে বিষয়টা হচ্ছে যে ক্লাসিক্যাল আমাদেরকে বলেছিলেন, ক্লাসিক্যাল ইকোনমিস্টরা, যে একটা ইকোনমি যদি কোনো একটা অসুস্থতার মধ্যে দিয়ে যায়, খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, অটোমেটিক্যালি সেটা স্টেবিলাইজ হয়ে যাবে নিজে নিজে, সেখানে কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। এখন ইউএসএ সরকার যদি কোনো হস্তক্ষেপ না নেয়, এখন এই সিচুয়েশনটা, ডিপ্রেশনটা কতদিন স্থায়ী হবে কেউ বলতে পারে না। অটোমেটিক্যালি কবে ঠিক হবে, 1 বছর পর না, 2 বছর পর না, 5 বছর পর, তার কোনো ঠিক নেই। তো সরকার এখানে হস্তক্ষেপ করে। US government under Franklin D. Roosevelt introduced the New Deal, which created jobs and provided economic relief. এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ডিলের মধ্যে কি কি ছিল, কি কি প্রোগ্রাম প্রেসিডেন্ট নিয়েছিলেন সেগুলো আছে। So this crisis also helped popularize the ideas of John Maynard Keynes, who argued that governments should spend more during recessions to revive the economy. So এই যে সরকার এখানে হস্তক্ষেপ করলে এবং সফলতা লাভ পেল, এখান থেকে কিন্তু আসলে কেইনসের আইডিয়াটা খুব জনপ্রিয়তা পায় এবং সাকসেসফুলও হয়, যে রিসেশন থেকে ইকোনমিটা বের হয়ে আসতে পারে। The Great Depression became the real-world laboratory that proved Keynesian theory. Government intervention could indeed save economies from collapse. ওকে, সো গভর্নমেন্ট ইন্টারভেনশনের প্রয়োজন আছে, শুধুমাত্র ইকোনমিকে ফেলে রাখলেই চলবে না, যেটা নিজের মতো নিজে ঠিক হয়ে যাবে, আসলে সেটা হয় না। ওকে, so the Keynesian connection, the Great Depression demonstrated that markets do not always self-correct. Keynes argued that during recessions, governments must increase spending to stimulate demand. So Keynes এর কথা অনুযায়ী রেসেশনের টাইমে গভর্নমেন্টকে অবশ্যই কি করতে হবে, স্পেন্ডিংকে ইনক্রিজ করতে হবে ডিমান্ডকে স্টিমুলেট করার জন্য, even if it means running deficits. This became the cornerstone of modern fiscal policy. এটাই ছিল আমাদের গ্রেট ডিপ্রেশনের একটা ওভারভিউ আর কি, যে গ্রেট ডিপ্রেশনের সময় আসলে কি হয়েছিল এটা জানা দরকার, যে গ্রেট ডিপ্রেশনের সময় গ্রেট ডিপ্রেশনটা কখন হয়েছিল, কেন হয়েছিল, এবং তখন ইউএসএ তে কি সিচুয়েশন ক্রিয়েট হয় এবং এখান থেকে কিভাবে ইউএসএ রিকভারি করে এবং কেন এটা রিকভারি করে। এবং এই রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কেইনসের থিওরি কিন্তু আসলে আমরা আগে ক্লাসিক্যাল পড়েছি, এখন আমরা বুঝতে পারছি যে আসলে ক্লাসিক্যালের থিওরি অনুযায়ী কিন্তু আসলে প্র্যাকটিক্যালি একটা ইকোনমি কখনো স্টেবিলাইজ করা পসিবল না। এই জন্য কেইনসের থিওরি আমাদের প্রয়োজন।